ডিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ইন্ডাস্ট্রির প্রফেশনালদের মধ্যে কেউ কেউ নিজের কোয়ালিটি অ্যান্ড এথিক্সের কারণে ব্যক্তি থেকে প্রতিষ্ঠান হয়ে ওঠেন। চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট মোহাম্মদ মনিরুজ্জামান আমাদের কাছে এরকমই একজন। উনি এক যুগের বেশি সময় ধরে নেতৃত্ব দিচ্ছেন দেশের একটি টপ টিয়ার মার্চেন্ট ব্যাংক আইডিএসসি ইনভেস্টমেন্টসের। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন তিনি। মনির ভাই, আপনাকে স্বাগতম। জি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। মনির ভাই, আমরা বাজার দেখছি যে এটি আসলে কোনো ডিরেকশনে যাচ্ছে না, নাইদার আপওয়ার্ড নট ডাউনওয়ার্ড। ফ্রাস্ট্রেশন কাজ করছে মানুষের মধ্যে। কেন এমনটা হচ্ছে বাজার? আসলে বাজারটা তো পুরো একটা অর্থনীতির একটা রিফ্লেকশন হিসাবেই আমরা সচরাচর দেখি। তো এখন যে বিভিন্ন ম্যাক্রো সিনারিওতে যে ফ্যাক্টরগুলো কাজ করছে তার কিছু না কিছু প্রভাব আমাদের বাজারের মধ্যে এসেছে। ইভেন ম্যাক্রো সিচুয়েশনগুলোকে বাদ দিলেও আপনি যদি কোম্পানি আর্নিংসগুলো দেখেন, রিসেন্টলি কোম্পানি আর্নিংসগুলো এসেছে, অনেকগুলো কোম্পানি ভালো করেছে, বাট অনেক কোম্পানি কিন্তু ভালো করতে পারে না। কেউ কেউ বিভিন্ন কারণে তাদের লস রিপোর্ট করতে হয়েছে, লস রিপোর্ট করেছেন। তো এগুলোর কারণে মানুষের মধ্যে একটা অস্বস্তি আছে যে এটা কি আসলেই একটা সঠিক সময় কিনা বিনিয়োগ সিদ্ধান্ত নেবার। সেই জন্যই অনেকেই হয়তোবা বিনিয়োগ সিদ্ধান্ত এখন নেবেন না কিনা পরে নেবেন এই ব্যাপারে একটু ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচে আছেন। তাছাড়াও অনেকেই যারা ইনভেস্ট করেছেন তাদের ফান্ডগুলো আটকে আছে বিভিন্ন কারণে। ফ্লোর প্রাইস একটা বড় একটা তার মধ্যে একটা ফ্যাক্টর, যেখানে অনেকগুলো স্টকসের কোনো লিকুইডিটি পাওয়া যাচ্ছে না। সো মানুষের লিকুইডিটি কিন্তু একটা চাহিদা। হ্যাঁ, মানুষ বা যে কোনো একটা ইনস্টিটিউটেরও হতে পারে যে ফান্ড শেয়ার বিক্রি করে আপনার আইদার অন্য শেয়ার কিনবে কিংবা ক্যাশ টাকা তুলবে। সেই রিকোয়ারমেন্টটা যখন ফুলফিল করতে তাদের অসুবিধা হয়, তখন তারা আসলে ডিসাইড করতেও একটু কনফিউশনে থাকেন যে আমি আবার একটা বিনিয়োগ করব, ওই টাকাটা কি আটকায় যাবে কিনা। হ্যাঁ, আমি তো ব্যাংকে রাখলে অ্যাটলিস্ট 6-7% ট্রেজারি বিল বন্ডে 7-8%, 9% করে, বা সঞ্চয়পত্রে আরেকটু বেশি 10-11% আমি ইন্টারেস্ট আর্ন করতে পারছি। সো এখানে যদি আমার টাকাটা আটকে রেখে থাকে, তাহলে এখান থেকে তো আমার আর্নিংটা আমি পাচ্ছি না। আমি ডিভিডেন্ড হয়তো বা পাবো, কিন্তু ডিভিডেন্ডটি ইজ মাচ লোয়ার দেন হোয়াট উই গেট ইন দ্য ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, এবং সেটা সার্টেন। সো এইসব নানা কারণে মানুষ আসলে তাদের যে ইনভেস্টমেন্ট যে আগ্রহটা, স্পৃহাটা, ন্যাচারালি এই জিনিসটা আসছে না। সো আমরা খুব লিমিটেড পার্টিসিপেশন দেখতে পাচ্ছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে যে মার্কেটে অংশগ্রহণ করবেন সেই সময়টা মনে হয় এখন আসেনি। ফ্লোর প্রাইস নিয়ে কয়দিন পর পর একটা গুজব ছড়ায়। ফ্লোর প্রাইসটা নিয়ে এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আমরা আপনার কাছ থেকে শুনবো, কিন্তু রিসেন্টলি একটা ভীতি এসেছে যে আপনার মর্গান স্ট্যানলি, যে আপনার ক্যাপিটাল ইন্টারন্যাশনাল, যে এমএসসিআই বলি ইন্ডেক্স প্রোভাইডার, তারা বাংলাদেশকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছে যে বিকজ অফ যে এখানে শেয়ার বিক্রি করা যাচ্ছে না, লিকুইডিটির সমস্যা আর কি। তো এতে মার্কেটও খুব রিয়্যাক্ট করেছে রিসেন্টলি। যদি এমএসসিআই আপনার এই স্পেশাল ট্রিটমেন্টের পরে আমাদেরকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে বের করে দেয় তাদের ইন্ডেক্স থেকে, এইটার ইম্প্যাক্ট কি হতে পারে? জি, এটার তো একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে, বিকজ অনেকগুলো ফান্ডই বিদেশে, অনেকগুলো ফান্ড ম্যানেজার বাংলাদেশে অলরেডি তারা ইনভেস্ট করে রেখেছে। সো তারা এমএসসিআই ইন্ডেক্সকে তাদের যদি বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করে, তাহলে বেঞ্চমার্কের থেকে যদি ওই স্টকগুলো সরিয়ে দেওয়া হয়, মানে তাদের পোর্টফোলিও থেকে সেই শেয়ারগুলো এটা সরিয়ে দিতে হবে। সো দ্যাট ইজ এ বিগ ইম্প্যাক্ট আর কি। কিছু কিছু পার্টিকুলার কিছু ব্লু চিপ স্টকসে যেগুলোতে তারা ফান্ড ম্যানেজাররা ইউজুয়ালি ইনভেস্ট করেন দীর্ঘদিন। আবার ধরেন যে এমএসসিআই থেকে যদি আমরা বের হব না, এটাই আমরা আশা করি, তারাও এখনও বের করেনি, আমরাও আশা করি না যে তারা আমাদেরকে বের করে দেবেন। বাট এমএসসিআই মানে একটা কান্ট্রির একটা ব্র্যান্ডিংও বলতে পারেন, যে তাদের একটা গ্লোবাল ইন্ডেক্সে একটা আমাদের কিছু কোম্পানির নাম এখানে তারা টপ পিক হিসেবে নিয়েছেন। সো গ্লোবাল মার্কেটে আমাদের স্টক মার্কেটে, গ্লোবাল ইন্ডেক্সে আমাদের মার্কেটের যে ইয়েটা, আমাদের যে কান্ট্রি পার্টিসিপেশনটা
এটা একটা সিগনিফিক্যান্ট একটা জিনিস, ঘটনা। এবং ফরেন ফান্ড ম্যানেজারদের ভবিষ্যতে বাংলাদেশ মার্কেটে আসবে কি আসবে না, এই ডিসিশনগুলো কিন্তু এই ধরনের ইভেন্টগুলো থেকে কিছুটা প্রভাবিত হয়। যে বড় বড় ফান্ড ম্যানেজার যারা আছেন তারা বাংলাদেশে কতটুকু কান্ট্রি অ্যালোকেশন রাখবেন, ফার্দার অ্যালোকেশন বাড়াবেন কি না, কখন বাড়াবেন, সেই ডিসিশনগুলো এই এই গ্লোবাল ইভেন্টস বা এই কান্ট্রির এই যে ব্রড পিকচার ইন্ডেক্স ইনক্লুশন, এই ব্যাপারগুলোর সাথে কিছুটা জড়িত। ওকে। আর এমন যদি হয় যে তারা তাদের লাইক ভালো ভালো শেয়ার যেগুলোতে তাদের ইনভেস্টমেন্ট আছে, তারা এগুলো সেল অফ করে আপনার টাকা তুলে ডলার ক্রিস করে নিয়ে যেতে চায়, তো আমাদের যে লোকাল ইনস্টিটিউশনাল বা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের যে বেজ, এগুলো কি আপনার অ্যাবজর্ব করে আপনার সেল অফটা অফসেট করতে পারে কিনা? বাংলাদেশের যেহেতু এখন ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন অনেকখানি ইমপ্রুভ করেছে, আওয়ার কান্ট্রি জিডিপি ইজ হায়ার দ্যান মেনি আদার মানে গুড নেমস দ্যাট উই হিয়ার অ্যারাউন্ড। হ্যাঁ, তো আমাদের এখানেও অনেক হাই নেটওয়ার্থ বা বড় বড় কোম্পানি আছেন বা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছেন, ব্যক্তি আছেন, যাদের আসলে তারা ডিপ পকেট ইনভেস্টার। হ্যাঁ, দে ক্যান অ্যাবজর্ব এ লট অফ সেল প্রেশার, বাট একটা সাময়িক একটা মার্কেটে একটা ভোলাটিলিটি এটা আসতে পারে, এক নাম্বার। দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের মার্কেটে লোকাল যে ইনভেস্টমেন্ট অ্যাপেটাইটটা, হ্যাঁ, ইন্ডিয়ার মার্কেটে যেরকম ফরেন একটা সেল প্রেশার আসলে সেইটা অ্যাবজর্ব করে নেয় তাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। তাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যে মান্থলি যে সিপ প্রোডাক্টটা আছে, সেই সিপ প্রোডাক্টটা থেকেই মান্থলি যে ক্যাশ জেনারেট হয়, সেই ক্যাশটা একটা লার্জ কোয়ান্টিটি একটা ডিমান্ড তারা তৈরি করে। কিন্তু বাংলাদেশে ওই ধরনের স্ট্রাকচার্ড প্রোডাক্টগুলো এখনও এটা ফ্লোরিশ করেনি। আমাদের ডিমান্ড সাইডটা এখনও ওভাবে স্ট্রং না, যেটা আমরা ইন্ডিয়াতে আমরা দেখি। সো শর্ট টার্ম তো ভোলাটিলিটি এখানে থাকতেই পারে, বাট সেল প্রেশার যে অবজার্ভ করার মতো কেউই নেই সেটাও আবার না। হ্যাঁ, প্রত্যেকে তারা একটা লাইক আমরা যদি বলি যে ব্রোকার ডিলার্স, মার্চেন্ট ব্যাংকস, হ্যাঁ, তারপরে ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, সবাই একসাথে হলে এটা সাফিসিয়েন্ট কিনা যে যে কোনো আপনার ফরেন সেল অফ অ্যাবজর্ব করা? কারণ আমরা ফরেন ইনভেস্টরদেরকে ইনভাইট করছি, কিন্তু ওই ফ্যাক্টরটা যখনই তারা চলে যাবে তাদের সেল প্রেশারটা অ্যাবজর্ব করতে পারবে কিনা? যেটা সমস্যা হয় যে টোটাল মার্কেট ক্যাপের একটা ফরেন পার্টিসিপেশন এটা খুব বেশি না, 2-3% এটা ধারণা করা হয়। কিন্তু তাদের যে হোল্ডিংগুলো সেগুলো কনসেন্ট্রেটেড কয়েকটা স্টকে। আবার এই স্টকগুলোর পেছনে লোকাল ইনস্টিটিউট বা লোকাল যারা ডিপ পকেট ইনভেস্টর আছেন তাদেরও কিন্তু ইন্টারেস্ট আছে। তো সবাই আসলে এটা টাইমিং গেমটা খেলতে চায়। ফরেনাররাও চায় যে তারা একটা বেটার প্রাইস এক্সিকিউট করবেন, আবার লোকাল যারা বায়ার আছেন তারাও চান যে তারা একটা ফেভারেবল প্রাইসে তাদের বাই এক্সিকিউশনগুলো করবেন, যেটা হচ্ছে না বিকজ অফ দ্য ফ্লোর প্রাইস। এখন ফ্লোর প্রাইসের জন্য মানুষ আসলে কনফিউজড যে আসলে রিয়েল প্রাইসটা কি। রিয়েল প্রাইসের ডিসকভারিটা যখন হবে তখন প্রবাবলি তারা বুঝবেন যে না, হোয়াট এভার আনসার্টেনটিস ছিল সেটা মার্কেটে এখন ওভার হয়ে গেছে। সো এখন যে প্রাইসটা রিফ্লেক্ট করছে এটা তার ট্রু ফান্ডামেন্টালটাকে রিফ্লেক্ট করছে, বা অথবা হোয়াট এভার অ্যাভেলেবল ইনফরমেশন মার্কেটে আছে সেইটাকে রিফ্লেক্ট করছে। হ্যাঁ, তখন লুক্রেটিভ বেট কারো কাছে মনে হলে সেটা হতে পারে। কিন্তু ওই ডিসিশনেও এখন মানুষ যাচ্ছেন না, বিকজ ফ্লোর প্রাইসটা এখানে আছে। ফ্লোর প্রাইস উঠলে কি হয় সেটা সেই স্পেকুলেশনটা করা অনেকের জন্য ডিফিকাল্ট, তো তারা সেই স্পেকুলেশনে হয়তো যাচ্ছেন না। সেই জন্য আমরা ডিমান্ড সাইডটাকে অনেক স্ট্রং হতে দেখছি না। যদিও অনেকগুলো স্টকে আমার কাছে পার্সোনালি মনে হয় যে হিস্টোরিক্যাল তাদের প্রাইস আর্নিং যে রেঞ্জ, ভ্যালুয়েশন পার্সপেক্টিভে অনেকগুলো স্টকই অ্যাট্রাকটিভ আছে। আপনি তো আমরা যতটুকু জানি 250 কোটি টাকার বেশি ফান্ড আন্ডার ম্যানেজমেন্ট, ডিফারেন্ট অ্যাকাউন্টস। আপনি এখন কিভাবে ইনভেস্ট করছেন সেই ফান্ডগুলোকে? এই মুহূর্তে যদি ইনভেস্টমেন্ট ডিসিশন কাউকে নিতে হয় তাহলে যে জিনিসটা আমি পার্সোনালি আমরা আমাদের ইনস্টিটিউট থেকে যে জিনিসগুলো খেয়াল রাখি যে একটা কোম্পানির আর্নিংসের ট্রেন্ডটা কীরকম, তারা এই ম্যাক্রো ইকোনমিক যে চ্যালেঞ্জেসগুলো সেটা কিভাবে ফেস করছেন। হ্যাঁ, এর মধ্যেও এত কিছু ঘটনার মাঝেও কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু কোম্পানি আর্নিংসের গ্রোথ দেখিয়েছেন। তো যাদের সেলসের একটা গ্রোথ আছে, আর্নিংসের গ্রোথ আছে,
এই ধরনের কোম্পানি এগুলো সেফ বেট, এখানে আপনি লং টার্মে থাকতে পারেন। যারা দুঃসময়ে সুন্দরভাবে কোম্পানিটাকে রান করতে পারেন, তারা ভালো সময় তো আরও ভালোভাবে রান করতে পারবেন, এই বিশ্বাস। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে হবে যে যেসব কোম্পানির প্রাইসিং পাওয়ারটা আছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে মার্কেটে, এই কোম্পানিগুলো কিন্তু সবসময় ভালো করে। বিভিন্ন কারণে আমাদের এখানে কিছু কস্টিং বেড়ে গেছে, হ্যাঁ। সো এই কস্টটা কেউ কেউ পার্শিয়ালি, অধিকাংশ কোম্পানি পার্শিয়ালি কাস্টমারদেরকে এটা পাস অন করেছে, কিন্তু কিছু কিছু ইন্ডাস্ট্রি আবার এই কস্টটা পাস অন করতে পারেনি। তো যেই ইন্ডাস্ট্রিগুলো এই কস্টটাকে কনজিউমারের কাছে পাস অন করতে পারছে, সেই কোম্পানিগুলো এগুলো সাস্টেনেবল কোম্পানি, লং রেঞ্জে ইয়ে হবে। তারপরে ডিভিডেন্ড ইল্ড, এই জিনিসটা সবসময় একটা মাথায় রাখতে হয় যে তাদের ক্যাশ পেমেন্টের ক্যাপাসিটি কিছু আছে কিনা। যে কোম্পানিগুলোর ব্যালেন্স শিটে ক্যাশ পজিশন বেশি, তারা দেখা যাচ্ছে যে ইভেন ফিক্সড ইনকামে রেখেও তারা এই সময় আর্ন করছে। ক্রাইসিস মোমেন্টেও তাদের ফান্ডের যে রিকোয়ারমেন্ট, ব্যাংকিং চ্যানেল থেকে এক্সট্রা তাদেরকে বড় করতে হচ্ছে না। আর পিপল বিহাইন্ড দ্য মেশিন, বিহাইন্ড দ্য বিজনেস, সেটা তো অবশ্যই সবসময় গুরুত্বপূর্ণ। যারা যদি একটা সলিড বোর্ড থাকে, ম্যানেজমেন্ট থাকে, তাদেরকে রিলাই করা যায়, তাহলে তারা লং টার্মে সাস্টেনেবলি বিজনেসটাকে রান করতে পারেন এবং ব্যবসা জেনারেট করতে পারেন। তারা ভালো ব্যবসা করলে সেলস বাড়বে, সেলস বাড়লে আর্নিং, নেট প্রফিট, ইপিএস বাড়বে। ইপিএস বাড়লে দেখা যায় যে কোম্পানিটার স্টক প্রাইসটা আজকে না হোক কালকে বা পরশু দিন সেটার স্টক প্রাইসে সেই আর্নিংয়ের রিফ্লেকশনটা আসে। মোস্টলি পিপল গট টু চুজ দ্য সলিড companies, solid businesses, and not the solid stocks. Stocks এখন অনেক সময় ভোলাটিলিটি থাকে, বোঝা যায় না। কিন্তু যে ব্যবসাগুলো, যে কোম্পানিগুলো মার্কেটে ভালো ব্যবসা করছে, দোকানে গেলে যাদের প্রোডাক্টকে আমরা দেখি বিক্রি হতে, যে কোম্পানির নাম ইভেন আমার 11 বছরের বাচ্চাও সেও বলতে পারে, এই ধরনের কোম্পানিতে যদি ইনভেস্ট করা যায়, প্রবলি that will give good returns in the short term and also in the long term. এবার আমরা আসি যে আপনি এই পেশায় দীর্ঘদিন ধরে আছেন, আপনি অনেক চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্টদের একজন নেতাও এখনও আপনি বোধহয় আছেন ইয়েতে। জি, আমি ডিরেক্টর বোর্ডে আছি। আপনার আইকন কে ইনভেস্টমেন্টে? ইনভেস্টমেন্ট জগতে আসলে ওয়ারেন বাফেট, এই নেমটাই আসলে সবার মাথার মধ্যেই ঘোরে। উনি আমার মনে হয় যে আমাদের প্রজন্মের যারা আছেন সবাই তার যে ইনভেস্টমেন্ট স্টাইল, তার ফিলোসফি, তার অ্যাপ্রোচগুলো, হ্যাঁ, সেই জিনিসগুলো দেখেন, বোঝেন, ফলো করার চেষ্টা করেন। ইটস ভেরি ডিফিকাল্ট টু আসলে একজন পার্সন হিসেবে আরেকজন পার্সনের যে পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্সগুলো সেটাকে মিমিক করা। পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স কেন বলছি? বিকজ পার্সোনালিটি থেকে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বিহেভিয়ারটা অনেকখানি প্রভাবিত হয়। কেউ যদি একটা ইম্পালসিভ টাইপের একজন ব্যক্তি হিসাবে যদি খুব ইম্পালসিভ টাইপের হন, তাহলে দেখা যায় যে তার ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো ইম্পালসিভ হয়, এবং ইম্পালসিভ ইনভেস্টমেন্ট ডিসিশন কিন্তু কখনোই কারেক্ট হয় না। হ্যাঁ, আপনি ভুল করবেন, হ্যাঁ, এবং ভুলের মাত্রাটা তখন বেশি হয়ে যায়। সো ওয়ারেন বাফেট, হি ইজ আ ভেরি কনজারভেটিভ গাই, অনেক লো প্রোফাইলে, ডাউন টু দ্য আর্থ মানুষ, এবং উনার ইনভেস্টমেন্টের সবথেকে যে বড় দিকটা আমার কাছে মনে হয় যে উনি সবসময় কন্ট্রারিয়ান হওয়ার চেষ্টা করেছেন। যখন ওনার একটা ফেমাস কোট আছে যে বাই ওয়েন পিপলস আর গ্রিডি, হ্যাঁ, পিপলস যখন গ্রিডি হয়ে যায় তখন ফিয়ারফুল হলে তুমি তখন স্টকে বাই করবা, গ্রিডি হলে তখন তুমি মার্কেট থেকে বের হয়ে আসবা। সো এই যে কন্ট্রারিয়ান ভিউটা, এইটা কিন্তু মুখে বলা যতটুকু সহজ, আপনার পার্সোনাল লাইফে বা ইনস্টিটিউশনাল আপনি ডিসিশন মেকিংয়েও এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা কিন্তু অনেক কঠিন। আমরা ইউজুয়ালি আমাদের আবেগ দ্বারা তাড়িত হই, যারা স্ক্রিনের সামনে বসেন তারা আরও বেশি আবেগ দ্বারা তাড়িত হন। মনে হচ্ছে যে এই যে মার্কেটে ছোট ছোট সাইকেলে আমরা দেখতে পাচ্ছি একদম টানা কয়েকদিন সেল অফ, একটা সিগনিফিক্যান্ট একটা সুইং বটমে আসলো, কেউ কিনতে যাচ্ছে না, তারপর আবার একটু কয়েকদিন 2-3 দিন 4 দিন টানা বাড়লে তখন দেখা যাচ্ছে যে বায়ার বাড়ছে। বাই দিস টাইম কেউ না কেউ আবার এই যে বুদ্ধিমান কেউ সেল করা শুরু করে দিয়েছে। এই যে অপরচুনিটিগুলো, বাই করার অপরচুনিটি এই মার্কেটে আমরা পেয়েছি। এই মার্কেটে ইন্ডেক্স 2020-এও 3600 লেভেলে ইন্ডেক্স চলে গিয়েছিল। তখন
কিন্তু কোনো স্টক কিনতে চাচ্ছিলেন না। হ্যাঁ, কিন্তু ওর আপনারা মাঝেও কিছু ভালো পিক করেছিলেন, আমরা ইন্ডাস্ট্রি থেকে যতটুকু শুনেছি আর কি, এগুলোর গল্প যদি আমাদের শোনান। আচ্ছা, হ্যাঁ 2020-এ যখন করোনা শুরু হলো, প্যান্ডামিক, হ্যাঁ এটা তো ওয়ান্স ইন এ লাইফ টাইম ইভেন্ট, 100 বছরে একবার হয়। তো ইট ওয়াজ এ বিগ সারপ্রাইজ ফর অল অফ আস, যে কী হবে আমরা জানি না, বাঁচবো কি মরবো সেটাও জানি না, কি করব। আমরা যখন অফিস বন্ধ, কারোর সাথে কারো দেখা নাই, আমরা জুম চালু হলো, জুম মিটিং চালু হলো, জুমের সুবাদে আমরা কলিগদের সাথে কথাবার্তা বলা শুরু করলাম। সো হোয়াট টু ডু, মার্কেটও বন্ধ এক সময়, হ্যাঁ তারপরে কিছুটা ওপেন আপ হলো। তো এই সময় কি করতে হবে, এটা নিয়ে আসলে আমরা সবাই কিছু বুঝতে পারছিলাম না, কারণ এই ধরনের ঘটনা কখনোই আমরা দেখিনি। আমার একটা ভিডিও ইউটিউবে আমি দেখেছিলাম, কথাটা মনে পড়ছে। লরেন টেম্পলটন, সে ভদ্রমহিলা টেম্পলটন, যে তারা ইনভেস্টমেন্ট ব্যাংকিং গ্রুপটা আছেন অ্যাসেট ম্যানেজমেন্ট সাইডে, সেই ভদ্রমহিলা একটা ভিডিওতে বলেছেন যে উনি সবসময় ইনভেস্ট করতে চান না, বাট রাদার শি ওয়েটস ফর অপরচুনিটিস। যেমন ধরেন যে উনি ইউএস মার্কেটের কথা বলতেছিলেন, যে মার্কেটে 5 বছর 10 বছর পর পর একটা সাইকেল আসে, হ্যাঁ, এবং এই সাইকেলের যে বটমে উনি স্টকগুলো পিক করেন, হ্যাঁ তখন একটু সময় নিয়েই উনি পিক করেন, এবং তারপরে স্টকগুলো যখন ইনভেস্টেড হয়ে যায় তারপরে উনি ওয়েট করেন, হ্যাঁ ওয়েট করে দীর্ঘ সময় একটা সাইকেলের পিকে। ওদের ম্যাক্রোইকোনমিক সাইকেলগুলো আরও ভিজিবল, বাংলাদেশে ওরকম ভিজিবল না, সো ওখানে মাইক্রোইকোনমিক সাইকেলগুলো আরও সহজে বোঝা যায়। তো সাইকেলের পিকে যেয়ে তখন উনি প্রফিটগুলো বুক করেন। তো আমাদের এখানে 2020 এরকম কিন্তু একটা অপরচুনিটি ছিল, হ্যাঁ অনেক ভালো ভালো কোম্পানি যেগুলো সলিড বিজনেস, হ্যাঁ পৃথিবী যদি বেঁচে থাকে সেই কোম্পানিগুলো বেঁচে থাকবে, বাংলাদেশ যদি বেঁচে থাকে ওই কোম্পানিগুলো বেঁচে থাকবে, ভালো করবে। এই ধরনের কোম্পানির যদি শেয়ার আপনি একটা ডিপ ডিসকাউন্টে যদি পান, তখন তো এসে অপরচুনিটি। সো আমরা সেই অপরচুনিটিগুলো গ্র্যাব করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে, এবং সেটা দেখা যায় যে ইভেন করোনার মধ্যেও স্টক মার্কেট র্যালি হয়েছে, শুধু বাংলাদেশে না সারা পৃথিবী জুড়েই স্টক মার্কেটগুলো র্যালি হয়েছে, এবং ওখান থেকে কিছু আমরা প্রফিট করতে পেরেছিলাম। এবং আরেকটি হচ্ছে যে একদম এই লাস্ট যে র্যালি ছিল তার একদম পিকের দিকে ঠিক ভ্যালু ইনভেস্টরদের মতো করেই আপনাদের ইনস্টিটিউশন একটা সিগনিফিক্যান্ট লিকুইডেট করেছে ফর ক্যাশ। কিভাবে বুঝতে পারছিলেন যে এখন আসলে কিছু বিক্রি করে টাকা ক্যাশ করার সময়? হ্যাঁ দেখ, যদি আপনার আসলে একটা প্রফিট টার্গেট আপনার যদি থাকে তাহলে এই জিনিসগুলো সহজ হয়। হ্যাঁ, সাপোজ আপনি 100 টাকা একটা স্টক কিনেছেন, এখন কি আপনি এটা কি 200 টাকা যাওয়া পর্যন্ত আপনি সেখানে ওয়েট করবেন, নাকি আপনি 120 টাকায় আপনি কিছু প্রফিট নিলেন, হ্যাঁ 130 টাকায় কিছু প্রফিট নিলেন, 150 টাকায় আরও কিছু প্রফিট নিলেন, 160 টাকা হয়ে গেলে মনে হয় যে না ইনাফ, আই হ্যাভ মেড ইনাফ মানি। হ্যাঁ, সো ইমোশনটাকে সরিয়ে রেখে একটা অবজেক্টিভ ওয়েতে আপনি কিছু সেল কলগুলো নিতে পারেন। বাংলাদেশ মার্কেটে দেখা যায় যে লোকজন যখন ডিপ্রেস অবস্থায় তখন তো কেউ ইনভেস্ট করতে চায় না, কারণ দ্যাটস এ ভেরি টাফ ডিসিশন টু মেক, হ্যাঁ যে আমি ইনভেস্টমেন্ট করব, তারপর ইনভেস্টমেন্ট আরও যদি কমে, হ্যাঁ, কিন্তু আপনাকে ওই ইনভেস্টমেন্ট কলটা নিতে হবে যে আসলে এই যে আমি এই শেয়ারটা এই দামে কিনছি, এইটা থেকে যে আমি এখন যে রিটার্নটা পাবো, বা আমার যদি ইপিএসটা যদি প্রত্যেক বছর 10% 12% করে বাড়ে, তাহলে 3 বছর পরে ইপিএসটা কোথায় দাঁড়াবে? হ্যাঁ, সেই 3 বছর পরের ইপিএসে যদি এই শেয়ারটার দাম তাহলে এখন কত পিতে আসলে ট্রেড হচ্ছে, এই বেসিক ক্যালকুলেশনগুলো করলে তখন আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো নেওয়া সহজ। আপনি কখনোই একটা মার্কেটের বটমে সব শেয়ার যে কিনতে পারবেন এটা সম্ভব না, এটা প্র্যাকটিক্যালি নোবডি ক্যান প্রেডিক্ট ইট। হ্যাঁ, আবার আপনি মার্কেটে পিকে যে সব শেয়ার বিক্রি করে দেবেন এটাও কিন্তু আপনার পক্ষে সম্ভব না। সো আপনাকে একটা গ্র্যাজুয়াল একটা অ্যাপ্রোচ নিতে হবে, এবং আপনার কাছে কমফোর্টেবল জোনে শেয়ারগুলো পিক করতে হবে। যে ইনভেস্টমেন্ট বইগুলোতে বলে যে মার্জিন অফ সেফটি আমি রেখে, হ্যাঁ যে আমি এখানে এই স্টকের ভ্যালুয়েশন আমি মনে করি যে না এটা 100 টাকা হওয়া উচিত, কিন্তু এখন চলছে 80 টাকা বা 90 টাকা, সো এই 10 টাকা আমার মার্জিন অফ সেফটি। হ্যাঁ, সো আমি যদি একটা স্টক যেটা ভ্যালু হওয়া উচিত তার থেকে যদি ডিসকাউন্টে পাই, তাহলে আমি ওই স্টকটা পিক করবো। প্রবলি আমার 1 বছর রিটার্ন হবে না, 2 বছর রিটার্ন হবে না,
বাট একটা সময় যে আমি সেই স্টক থেকে সিগনিফিকেন্ট রিটার্ন করতে পারবো। এবং এক্সিট কলটা সেটাও আরও নেওয়া কঠিন। বাংলাদেশ মার্কেটে যখন টার্নওভার বেড়ে যায় তখন মানে যারা রিটেল অপটিমিজম বাড়তেই থাকে মার্কেট নিয়ে, অপটিমিজম অনেক বেড়ে যায়। মানুষ বলে যে না মার্কেট এবার ঠিক হয়ে গেছে, হ্যাঁ ইন্ডেক্সের অনেক সুন্দর সুন্দর প্রেডিকশান আসে, টার্নওভারের প্রেডিকশান আসে, আমরা এ হব ও হব। সো এই ধরনের হাইপার অ্যাক্টিভ যখন আপনি এই ইভেন্টগুলো যখন দেখছেন আসলে মার্কেটে, তখন আপনাকে বুঝতে হবে যে there is something wrong, probably people are hyped up, হ্যাঁ is too heated মার্কেটে। এখন ফান্ডামেন্টাল বেস কোনো এটা ডিসিশন মেকিং হচ্ছে না, ডিসিশনগুলো হচ্ছে ইম্পালসিভ ডিসিশন মেকিং। আরেকটা জিনিস আমি পার্সোনালি ফলো করি, সেটা হচ্ছে যে টপ বিজনেস পেপারগুলো যখন তাদের ফ্রন্ট পেজে অথবা ব্যাক পেজে একটা স্টক মার্কেট নিয়ে যখন নিউজ ছাপায়, তখন সেটা আমার কাছে একটা সিগনিফিকেন্ট ইন্ডিকেটর। যেরকম ধরেন যে মার্কেট খুবই ডিপ্রেসড, হ্যাঁ তখন বড় কোনো একটা নিউজ পেপার যদি প্রথম পেজে ছবিসহ একটা যদি নিউজ ছাপায় যে না হতাশায় ডুবে গেল, হ্যাঁ স্টক মার্কেটে কী হবে জানি না, মানুষ কাঁদছে বা স্ক্রিনের দিকে তাকায় আছে, অত্যন্ত একটা পেইল একটা ফেস। তো এই ধরনের সিচুয়েশনে আপনাকে বুঝতে হবে যে ইটস রিয়েলি ডিপ্রেসড মার্কেট। এই মার্কেটটা আপনি হিন্টস নেন যে মেবি দিস ইজ অ্যান এক্সট্রিম, অথবা নিয়ার টু এক্সট্রিম, হ্যাঁ তখন আমি মনে করি যে এটা বাই কল নেওয়ার একটা সময়। তাছাড়া তো আপনি তো অন্য ফান্ডামেন্টাল ফ্যাক্টরগুলো দেখছেন, মার্কেট প্রাইস আর্নিং রেশিও, যেরকম গত 10 বছরে মার্কেটটা 12p থেকে 16p এই রেঞ্জ বাউন্ড একটা ট্রেড হয়েছে। 10 বছরের যদি একটা বার্ডস আই ভিউ দেখেন, সো আপনি দেখছেন যে মার্কেটের পি ইজ লো, স্টকগুলোর পি লো, আর্নিং কিছু কিছু কোম্পানি ভালো আছে, যে কোম্পানিকে আপনি রিলাই করতে পারেন, কালকে উধাও হয়ে যাবে না কোম্পানিগুলো, সো ওই কোম্পানিগুলোর শেয়ারগুলো তখন কিনা। কন্ট্রারি টু দ্যাট, যে যখন টপ বিজনেস পেপারগুলো ফ্রন্ট পেজে বা ব্যাক পেজে বা বিজনেস পেজেও যদি বড় করে লেখে যে মার্কেটে ভ্যালুয়েশন লেভেল মানে উপচে পড়ছে শেয়ার বাজারে, বিনিয়োগকারীরা এই মাইল ফলক ছাড়ালো, প্রথমবারের মতো টার্নওভার এত কোটি ছাড়ালো, এই ধরনের নিউজ যখন আসে, তখন প্রবলি আপনাকে বুঝতে হবে যে লিটল হিটেড একটা মার্কেট। সো এখান থেকে আপনার হয়তোবা যদি আপনি মনে করেন যে একটু ইম্পালসিভ ডিসিশন এখানে বেশি হয়েছে, তাহলে ইউ টেক সাম এক্সিট কলস, তারপর একটু ওয়েট করেন যে কী হয়। আপনার সব সিদ্ধান্তই কিন্তু যে সঠিক হবে সবসময় তাও না। আপনার 2010-এর মার্কেট যখন র্যালি হচ্ছিল, 2010-এ কিন্তু প্রায় ইন্ডেক্সটা ডাবল হয়ে গেছিলো। 2009 পর্যন্ত যেখানে ছিল, 2009 শুরু থেকে শেষ থেকে 2010-এর ইন্ডেক্স প্রায় ডাবল হয়েছিল। অনেক নিউজ পেপার আর্টিকেলও আসছে, ধরেন যে মে মাসে একটা আর্টিকেল আসছে যে ইন্ডেক্স ইজ হিটেড, কিন্তু এরপরে কিন্তু অনেক বাড়ছে। হ্যাঁ, তো এই কলটা নেওয়া যে সবসময় সবাই কারেক্ট করতে পারবে এটা সম্ভব না, বাট আপনার এক্সপোজার আপনি কতটুকু মার্কেটে রাখবেন, ইকুইটিতে কতটুকু রাখবেন, কতটুকু বন্ডে রাখবেন, যদি পার্সোনাল লেভেলে যদি ইনভেস্টর হন তাহলে কতটুকু আপনি সঞ্চয়পত্রে রাখবেন, কতটুকু এফডিআরে রাখবেন, আর কতটুকু স্টকে রাখবেন, এই অ্যালোকেশনটা কিন্তু চেঞ্জ করার তখন একটা সময় আসে যে না আমি কিছু ইন্ডিকেশন পাচ্ছি, সো প্রবলি আমার স্টকের অ্যালোকেশনটা কমিয়ে আমি ফিক্সড ইনকামে আমি কিছুটা অ্যালোকেশন বাড়াই। অথবা এখন যেরকম ডিপ্রেস মার্কেট, প্রবলি ডিভিডেন্ড ইল্ড ইজ অফ সাম কোম্পানিজ আর হায়ার দ্যান FDR। হ্যাঁ এফডিআর এর আফটার ট্যাক্স রিটার্ন আর ডিভিডেন্ড ইল্ডের আফটার ট্যাক্স রিটার্ন যদি কম্পেয়ার করি, কারণ অনেকে হাই নেট ইন্ডিভিজুয়ালদের ট্যাক্স ব্র্যাকেট 25%। এই ডিসিশনগুলো সব কিছু একসাথে নিয়ে আসলে আপনার ডিসিশন মেকিংটা ইজিয়ার হয়। ওকে, আপনার লাইফের আপনি যদি পেছন ফিরে তাকান, বেস্ট 3টা ইনভেস্টমেন্ট ডিসিশন আর ওয়ার্স্ট 3টাও পরে বলবেন। আমার বেস্ট 3টে ইনভেস্টমেন্ট ডিসিশনের মধ্যে আমার মনে হয় যে 2020-এ প্যান্ডেমিকের সময় যে আমরা ইকুইটি এক্সপোজার নিয়েছিলাম, তখন ফরেন সেলাররা খুবই অ্যাগ্রেসিভ ছিল, মার্কেটে ট্রেড হতো না, ব্র্যাক ব্যাংক 28 টাকায় কেনা গেছিলো, তারপর ম্যারিকোর মতো স্টকস, ব্যাডবিসি, এই স্টকগুলো আমরা ডিসকাউন্টে পেয়েছিলাম 2020-এ। ইট ওয়াজ ওয়ান অফ দ্য ইয়ে। আর আমার 2010-এ আমরা ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টে আমরা 2010-এর শেষের দিকে আমরা উই টুক ফুল এক্সিট। ওকে, শেষের দিকে মানে কোন মাস? প্রবলি নভেম্বরের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে আমরা
স্টক মার্কেট থেকে। এটা আমার একার ডিসিশন ছিল না, ইট ওয়াজ এ টিম ডিসিশন। তখন যারা আমরা ছিলাম, বাট আমরা তখন উই টুক ফুল এক্সিট ফ্রম দ্য ইকুইটি এক্সপোজার। ওয়ার্স্ট কেস যদি কয়েকটা বলেন। ওর্স কেস, আমি পার্সোনালি যেটা মনে করি যে ওয়েন আই এম ইন ডাউট, হ্যাঁ, আই ট্রাই টু স্টে আউট। সো কিছু কিছু হয়তো বা বেট, রিস্কি বেট হয়েছে জীবনে, সেরকম যে একেবারে হয়নি তা না। যেমন ধরেন কেপিসিএল নিয়ে 2018-19 মনে হয় এরকম একটা সময় কেপিসিএল স্টকসটার অনেক ক্রেজ মার্কেটে দেখা গিয়েছিল। আমরা আর্লি একটু পজিশন নিয়েছিলাম, বাট তারপরেও স্টক প্রাইসটা অনেক বেড়ে গিয়েছিল। প্রথম দিকে আমাদের কিছু প্রফিটও হয়েছিল। তারপরে ওয়ান অফ দ্য স্পন্সর্স দে ডিসাইডেড টু এক অংশ বিক্রি করতে চাচ্ছিল, তারপরে স্টোরি লাইনগুলো কি এগুলো নিয়ে অনেক স্পেকুলেশন ছিল, মিডিয়াতেও অনেকে অনেক কথা বলছেন। সো ইট ওয়াজ রিয়েলি কনফিউজিং ডিসিশন। বাট যখন আমরা দেখলাম যে না, ইটস ফলিং লাইক এ ফলিং নাইফ, হ্যাঁ, তখন স্টপ লস অথবা আমরা এক্সিট কল নিতে হয়েছিল। ইউজুয়ালি আমি স্পেকুলেটিভ স্টকে বা যেগুলোর ফান্ডামেন্টাল খুব স্ট্রং, তারপর থেকেই বিশেষ করে আই চেঞ্জ মাই ইনভেস্টমেন্ট মাইন্ড অ্যান্ড ফিলোসফি। তারপর থেকে আমরা স্পেকুলেটিভ কল আমরা নিই না, ইনস্টিটিউশনাল ফান্ডে এটা কখনোই আমরা স্পেকুলেটিভ ইনভেস্টমেন্টে যাই না। যেগুলো সলিড ইনভেস্টমেন্ট ফিলোসফি, যেখানে একটা স্টোরি লাইন থাকে, সেগুলোতে আমরা ইনভেস্ট করি। এখন আপনাকে যদি 100 কোটি টাকা ফ্রেশ দেওয়া হয়, আপনি কিভাবে এটা ইনভেস্ট করবেন? লাইক 5 ইয়ার্স। হ্যাঁ, 100 কোটি টাকা প্রবাবলি, এটা তো ইনস্টিটিউশনাল ফান্ডের কথাই বলছেন, হ্যাঁ। সো এখানে ইনস্টিটিউশনাল ক্যাশ রিকোয়ারমেন্টগুলো বা তার না, ইন্ডিভিজুয়ালি যদি দিই। ইন্ডিভিজুয়াল 100 কোটি টাকা আপনার একার ডিসিশনে ইনভেস্টমেন্টটা হবে। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে ক্যাশ রিকোয়ারমেন্ট, আপনার ক্যাশ ফ্লো রিকোয়ারমেন্ট আছে কিনা। সেই ইন্ডিভিজুয়ালের প্রবলি 100 কোটি যার আছে, হি ইজ এ সুপার রিচ ম্যান, তার এখান থেকে হয়তো ইনভেস্টমেন্ট থেকে ইনকাম করার দরকার নাই। আচ্ছা, সো এই মুহূর্তে যদি রিটার্ন ম্যাক্সিমাইজ করার কথা চিন্তা করা যায়, এটা অবশ্যই আমি অ্যামাউন্টটাকে দুটো বাস্কেটে আমি স্প্লিট করব। একটা বাস্কেটে আমরা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ রাখবো, আর একটা বাস্কেটে হচ্ছে ইকুইটি ইনভেস্টমেন্ট করব। সো ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলো এর আগে আমরা বলেছি যে কী কী জিনিস হয়তো বা এখানে দেখা যেতে পারে। মোস্টলি দ্য কোম্পানিজ হু আর পারফর্মিং সলিডলি ইভেন ডিউরিং দিস চ্যালেঞ্জিং টাইমস, সেই কোম্পানিগুলোকেই এখানে পিক করবো যাদের গুড ডিভিডেন্ড yield আছে, আর্নিংসের গ্রোথ আছে এবং একটা সলিড ট্র্যাক রেকর্ড আছে, যারা রেভিনিউ জেনারেট করতে পারে এবং যারা ডিভিডেন্ডটা মাইনরিটি শেয়ারহোল্ডারদের সাথে শেয়ার করে। আর ফিক্সড ইনকাম সাইডে যে কোম্পানির যে ইনস্ট্রুমেন্টগুলো আমি দেখবো, যে ট্রেজারি বন্ড একটা ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টস, এখানে লঙ্গার হারাজনে এখন 8.5-8 এরকম কিছু ইল্ডে ট্রেজারি বন্ড ইনভেস্ট করা যাচ্ছে। শর্টার টার্মেও কিছু ট্রেজারি বিলসগুলোর রেটও প্রায় 8-এর কাছাকাছি। যদি জিরো কুপন বন্ড পাওয়া যায়, ইন্ডিভিজুয়ালের জন্য জিরো কুপন বন্ড ইজ এ ভেরি ট্যাক্স ফ্রেন্ডলি একটা ইনভেস্টমেন্ট, বিকজ এখানে ট্যাক্স নাই। লার্জ অ্যাকাউন্টে কিন্তু ট্যাক্স একটা বিগ ফ্যাক্টর। সো বড় কোনো কর্পোরেট যদি ভালো ক্রেডিট কোয়ালিটি যেখানে ভালো, সেখানে যদি জিরো কুপন বন্ডে ইনভেস্ট করা যায়, দ্যাট ক্যান বি এ গুড অপশন। ধরেন 5 ইয়ার্সের জন্য আপনাকে যদি বলা হয় যে 5 to 10 ইয়ার্স হোল্ড করার মতো কি কি শেয়ার আপনি এখন কিনতে চান বা হয়তো কেনার জন্য ওয়েট করছেন? যেমন ধরেন যে এই সময়ও, হ্যাঁ, ব্রিটিশ আমেরিকান টোবাকো যদি একটা কোম্পানির কথা বলি, হাই ডিভিডেন্ড yield, হ্যাঁ, এদের প্রোডাকশন কস্ট র মেটেরিয়াল বাইরে থেকেও আনতে হয় না, যার ফলে ডলারের যে কারেন্সি ডিভ্যালুয়েশনের সেটার ইম্প্যাক্ট ওনাদের নেই। এবং যারা স্মোকার্স প্রবলি তারা স্মোকিং ছাড়া থাকতেও পারবেন না। সো দের ইজ এ ডিমান্ড, মার্কেট ডিমান্ড, প্রোডাক্ট লাইন এবং কম্পিটিশন মোস্টলি ম্যানেজড, তারা ইন্ডাস্ট্রি লিডার, দে হ্যাভ বিন ডুইং ওয়েল এবং এই টার্মোলের মধ্যেও তারা ভালো প্রফিটের গ্রোথ দেখিয়েছেন। ম্যারিকো
অ্যানাদার গুড পিক, গুড ডিভিডেন্ড yield, গুড আর্নিংস, এবং গ্লোবাল মার্কেটে কোপ্রা প্রাইস যেটা ফিলিপিন থেকে বাংলাদেশে সোর্স করা হয়, সেখানে দেখা যাচ্ছে কোপ্রা প্রাইস সিগনিফিক্যান্টলি ড্রপ করেছে, প্রায় অর্ধেকের কাছাকাছি। সো তারা যে কারেন্সির জন্য যে শকটা, প্রবলি ওটা তাদের র মেটেরিয়াল কস্টের যে ডিক্লাইন, এগুলো দিয়ে Offset তারা হয়ে যাবে। অফসেট হয়ে যেতে পারে অনেকখানি। কোম্পানির নাম বলা খুবই ডিফিকাল্ট পাবলিক ফোরামে, বাট সাম গুড এমএনসিস। না, আপনি তো প্রাইস ডিসকাস করছেন না, আপনি জাস্ট কোম্পানি ফান্ডামেন্টালস গুলো আপনার চোখে পজিটিভ কি কি? জি, হ্যাঁ, যেমন ধরেন বার্জার পেইন্টস কিন্তু ও ফ্লোরের উপরে ট্রেড হচ্ছে, মানে ইটস অ্যান অ্যামেজিং থিং, একটা ওয়ান অফ দ্য ফিউ কোম্পানি যারা ফ্লোরে ট্রেড হচ্ছে। সেটার বাইরে লিকুইড Free float কম। খুবই কম। প্রবলি এই সময় তারা কিছুটা চ্যালেঞ্জ ফেস করছেন, বাট তেলের দাম কমে গেছে গ্লোবাল মার্কেটে। এলএনজি প্রাইস যেটা একসময় 65-63 হয়ে গেছিলো, সেটা তো এখন 18-19 এরকম সরকারি এরকম রেটে কন্ট্রাক্ট করছে। সো তেলের দাম গ্লোবাল মার্কেটে ফল, ফ্রেট প্রাইস কমে গেছে। ওনারা মার্কেটের একটা সিগনিফিকেন্ট পোর্শন একটা মার্কেট শেয়ার হোল্ড করেন, এবং এই যে মিডল ক্লাস ফ্যামিলিগুলো যদি গ্রো করে, বা রুরাল ইয়েতে কনস্ট্রাকশন ওয়ার্কসগুলো যদি কিছু না কিছু হয়, রং করার কাজ কিছু হবেই, আমার মনে হয় যে তারা দে ক্যান সার্ভাইভ ইন দ্য লং রান অ্যান্ড ক্যান ডু রিয়েলি ওয়েল। স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সবসময় একটু ডিপ্রেস প্রাইসে এই স্টকটা ট্রেড হয়। কারেন্টলি ওনারা আর্নিংসের গ্রোথও দেখাচ্ছেন, এর মধ্যে অনেক লো পিতে ট্রেড হচ্ছে, হাই ডিভিডেন্ড yield যথেষ্ট ভালো, এবং কোম্পানিটার বুকসেও যথেষ্ট ক্যাশ ব্যালেন্স আছে। অ্যানাদার গুড কোম্পানি। আপনি সব মাল্টিন্যাশনাল অ্যান্ড স্কোয়ার বললেন, এর বাইরে যে আপনার মিড ক্যাপ কোনো কোম্পানি আপনার চোখে আছে কিনা? এই মুহূর্তে মনে পড়ছে না মিড ক্যাপ। আমরা পারতপক্ষে আমরা মিড ক্যাপ বা স্মল ক্যাপে আমরা যাই না, কারণ আনসার্টেনটি যেগুলো আছে, মানে আসে মিড ক্যাপে, আনসার্টেন পরিমাণগুলো বেশি হয়, এবং একটা স্ট্রেস লেভেল তৈরি হয়। ওকে, গট ইট। 2023 সালে আমাদের ম্যাক্রো ইকোনমি শেষ পর্যন্ত কি এক্সপেক্ট করছেন, অ্যান্ড অলসো দ্য ক্যাপিটাল মার্কেট? জি, গত বছরের শেষের দিকে, ডিসেম্বরের দিকে যে চ্যালেঞ্জগুলো যত সিভিয়ারলি আমরা দেখছিলাম, এখন কিন্তু এসে অনেকখানি আমরা রিলিভড। আইএমএফের লোনটা আমরা পেয়েছি। আইএমএফের লোনটা হয়তো বা বড় অ্যামাউন্ট না, কিন্তু এটা একটা এন্ডোর্সমেন্ট, একটা গ্লোবাল একটা প্রতিষ্ঠানের একটা এন্ডোর্সমেন্ট যে বাংলাদেশ ইকোনমি ইজ ডুইং ওয়েল, অথবা ইট হ্যাজ সাম স্ট্রেংথ, ইনার স্ট্রেংথ টু গ্রো। ইম্পোর্টটা অনেকখানি কার্ভ করা হয়েছে, এক্সপোর্টটাও ডুইং গুড, রেমিটেন্সও আসছে। সো একেবারে স্ট্রেস মোমেন্ট আমার মনে হয় ওভার হয়ে গেছে। গ্লোবাল যে কমোডিটি প্রাইসগুলো অনেকগুলোই কিন্তু প্রি ওয়ার লেভেলে চলে এসেছে। তেলের প্রাইস একটা বড় একটা ফ্যাক্টর, সেটা অনেকখানি কমেছে। ফ্রেট কস্ট সিগনিফিক্যান্টলি ড্রপ করেছে, যেটা প্যান্ডেমিকের মধ্যে বেড়ে গিয়েছিল। সো দেয়ার আর পজিটিভ স্টোরিজ ইন অ্যান্ড অ্যারাউন্ড। আমাদের ইনফ্লেশনের প্রথম ধাপে যেটা হয় যে কোম্পানিগুলো আসলে তার যে কস্ট এসকালেশনটা, এটা কাস্টমারকে পাস অন করতে পারে না। বাট গ্র্যাজুয়ালি মানুষ আবার হায়ার কস্ট লেভেলে তখন অভ্যস্ত হয়ে যায়। তো একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের ইউএসডি রেটটা প্রায় 86 থেকে 105-107 এই লেভেলে চলে আসছে। আমরা সামনে দেখতে হবে যে আমরা সামারে এনার্জি প্রবলেমটা আমরা কীভাবে সলভ করছি। ইলেকট্রিসিটিটা যদি আমরা রাইট ওয়েতে ম্যানেজ করতে পারি, অনেক বড় বড় প্রজেক্টগুলো কমিশনিং হচ্ছে, সেখানে যদি রাইটলি আমরা ম্যানেজ করতে পারি, এবং আমাদের ডলার রিজার্ভটা যদি আমরা ম্যানেজ করতে পারি। আইএমএফের প্রেসক্রিপশনে অনেকগুলো টার্গেট দেওয়া হয়েছে, সেই টার্গেটগুলো যদি অ্যাচিভ করতে হয়, তাহলে গভর্নমেন্ট স্পেন্ডিং, ট্যাক্স কালেকশন, এইগুলোতে কিছু কংক্রিট ভিজিবল মেজার নিতে হবে। যদি আইএমএফ বলে দেয় না, কিন্তু ওগুলো আমাদেরকেই নিতে হবে। সো আই থিঙ্ক the country has potential to do well, এবং স্টক মার্কেটেরও আমাদের অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা ভালো করবে। আপনার যে 100 কোটি টাকা ফ্রেশ ফান্ড, আচ্ছা, এটি আপনি যে ইকুইটিগুলো আপনি টার্গেট করছেন, এগুলো কি আপনার এখন যেমন ফ্লোর প্রাইস থাকা অবস্থায় ব্লকে যদি 10% কমে পাওয়া যায়, আপনি এখান থেকে কেনা শুরু করবেন নাকি? জি, আমি কেনা শুরু করব। ওকে, মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভেরি ইনসাইটফুল। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার।
দর্শক, মনিরুজ্জামান ভাই বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনেরও ভাইস প্রেসিডেন্ট। উনি অত্যন্ত বিচক্ষণ একজন ফান্ড ম্যানেজার। উই আর প্রাউড টু প্রেজেন্ট হিম। পরের পর্বে আবার দেখা হবে নিশ্চয়ই।